নেক্সট শনিবার দিন কি তোমরা প্রিপেয়ার্ড এরা যারা একটা মাইটাল স্টোনোসিস করার একটা মক টেস্ট করতে বলছিলাম? প্রিপেয়ার্ড স্যার। ভেরি গুড। মাইটাল স্টোনোসিস যে প্রিপেয়ার্ড হলো কোশ্চেন আগে মানে বলে দিই যে কি কি কোশ্চেন তোমাকে ধরা হতে পারে। এক হলো তোমার মানে প্রথমে যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো প্রেজেন্ট ইওর কেস নাম্বার 1, অথবা তোমাকে জিজ্ঞাসা করতে পারে টেল মি দি সেলিয়েন্ট ফিচার। 2, 3 নম্বরে জিজ্ঞাসা করতে পারবে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। তারপরে তুই যখন বলবা ডায়াগনোসিস তা বলবে যে মানে হোয়াট আর দি পয়েন্টস ইন ফেভার অফ ইওর ডায়াগনোসিস, তখন বেসিক্যালি তোমার সেলিয়েন্ট ফিচারটাই বলতে হবে। এই তিনটে জায়গায় তোমার মানে আসবে। এরপরে তুমি যখন বলবা তখন বলবে যে তাহলে হোয়াট আর দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে 5টা তুমি বললা আর কি, 4টা 5টা 3টা যেটাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো। এরপর একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর সাথে যেমন মানে মাইটাল স্টোনোসিস তুমি বলছো, তার সাথে তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেপ্টাল ডিফেক্ট বলছো, তখন বলবে why it is not atrial septal defect। তখন তুমি বলবা যে টিপিক্যাল ফিচারস অফ atrial ফিচারস ইজ নট প্রেজেন্ট হিয়ার। এটা মনের মধ্যে রাখবা, মুখে না। রাইখা টিপিক্যাল ফিচার atrial septal defect, যেমন একটা টিপিক্যাল ফিচারস এর মধ্যে আছে তোমার হলো হার্ট সাউন্ড আছে, আর একটা মারমার আছে, ইজেকশন সিস্টেমিক মারমার। the second heart sound is the absence of wide and fixed splitting of the second heart sound along with ejection systemic murmur in the upper left second intercostal space indicates that it's not a case of atrial septal defect। তুমি এখানে ডিফারেন্সিয়েট করতে যাইও না যে স্যার মাইটাল স্টোনোসিস এর ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, এটিএল সেপ্টাল ডিফেক্ট এর ফার্স্ট হার্ট সাউন্ড নরমাল, তারপরে হলো সেকেন্ড হার্ট সাউন্ড এখানে নরমাল, ওইটা ওয়াইড এন্ড ফিক্সড, এখানে মিড ডায়াস্টোলিক মারমার, এখানে ইজেকশন সিস্টেম। তোমার যদি বলা হয় যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট, তাহলে তুমি ডিফারেন্সিয়েট করবা, আর যদি হাউ ডিফারেন্সিয়েট না করে তাহলে তুমি করবা না। এরপরে হলো যে ডিফারেন্সিয়েট তোমার হলো পয়েন্টের ফেভারে আছে কি, তোর পয়েন্টের ফেভারে আসে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড। হোয়াট আর দ্য কজেস অফ ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, মানে what are the other condition in which there is a loud heart sound, what are the mechanism of first loud heart sound। এরপরে আছে তোমার সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড either normal or loud, what are the DT of second heart sound, loud second heart sound। এরপরে আছে তোমার মারমার, কি আছে মিড ডায়াস্টোলিক রাম্বলিং মার, কি শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, what are the DD of the diastolic murmur, মিড ডায়াস্টোলিক মারমার। তোমার তো এটা মিড ডায়াস্টোলিক, আর্লি ডায়াস্টোলিক মারমার না কেন, এটা লেট মানে ডায়াস্টোলিক মারমার না কেন, মিড ডায়াস্টোলিক মারমার কি ইন্ডিকেট করে, এবং মিড ডায়াস্টোলিক মারমারটা মানে ইন্টেন্সিটি কি আচ্ছা দিলাম মিট করে। এরপরে হলো মিড ডায়াস্টোলিক মারমারের মানে ডায়াস্টোলিক মারমারটার ডিউরেশন ভেরি করবে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। মাইল্ড কিরকম হবে, মডারেট কিরকম হবে, এবং সিভিয়ারি কিরকম হবে। এই ফিজিক্যাল ফাইন্ডিংস এর ভিতরে এখন ওই যে আর আছে এটিএল ফিব্রিলেশন। এটিএল ফিব্রিলেশন যদি মাইটাল স্টোনোসিস এর যোগ হয় তাহলে ফিজিক্যাল ফাইন্ডিংস এ কি চেঞ্জ আসবে, এখানে হার্ট সাউন্ডের চেঞ্জ আসবে আর প্রিসিস্টেটিক অ্যাকসেন্টুয়েশনের চেঞ্জ আসবে। হার্ট সাউন্ড ভেরিয়েবল হবে, মানে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড, সেকেন্ড হার্ট সাউন্ড তো ডিপেন্ড করবে পালমোনারি হাইপারটেনশনের উপরে, বাট ইট উইল বি ভেরিয়েবল ডিপেন্ডিং অন দি হার্ট রেট। এবং যদি খুব টেকিকার্ডি বেশি থাকে এই ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট, তাহলে তো আপনি কোনো হয়তো মারমার বুঝতেই না পারেন। এবং যে সময় ডায়াস্টোলিক মারমারটা বেশি থাকতে পারবে তখন যখন ব্র্যাডিকার্ডি হবে অথবা কম্পেনসেটরি পোস্ট পাবেন তখন দেখবেন যে আপনি মানে ওই ডায়াস্টোলিক মারমারটা বুঝতেছেন, নতুবা ডায়াস্টোলিক মারমারটা খুব বেশি থাকলে বোঝা যাবে না। এরপরে ফিজিক্যাল ফাইন্ডিংস থেকে এরপরে হলো মানে ফিজিক্যাল ফাইন্ডিংস এর ডিটি জিজ্ঞাসা করার পরে আর তো কিছু থাকবে না, এখানে বলবে যে তুমি ক্লিনিক্যালি মাইল্ড, মডারেট, সিভিয়ার কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে।
এই কোশ্চেনটার অ্যান্সার তৈরি করে রাখবেন। নেক্সট হলো জিজ্ঞেস করলে কি ইনভেস্টিগেশন করবা। ইনভেস্টিগেশন যদি একটা ইনভেস্টিগেশন করতে বলে কোনটা করবা, দুইটা করতে বললে কোনটা করবে। একটা করতে বললে বলবেন যে ইকো কালার ডপলার, মানে ইকো 2D মোড এন্ড কালার ডপলার। আর দুইটা করতে বলে ইকোর সাথে এক্স-রে চাইবেন। হ্যাঁ, তিনটা করতে হলে ইকো, এক্স-রে এবং ইসিজি। তখন বলতে পারে যে ইসিজি না এক্স-রে কোনটা চাইবা। স্যার মানে যদি পালস আমি দেখি এবং মানে কার্ডিয়াক অ্যাপেক্স এর যদি আমি মানে কোইনসাইড করি, এটা দিয়ে যদি আমি পালস দেখে যদি আমি নিশ্চিত হই যে এইটা স্যার রিদমের ইরেগুলারিটি নাই, তাহলে স্যার আমি এক্স-রে চাইবো যদি আমাকে অপশন দেওয়া হয়। আর যদি দেখি যে ইরেগুলারিটি আছে তাহলে অপশন দিলে এক্স-রে চাই আমি স্যার ইসিজি চাইবো। নেক্সট, এরকম জিজ্ঞাসা করবে না যে এক্স-রে আর ইসিজি দুইটাই মানে ইম্পর্টেন্ট ইয়ে আছে। কারণ ইসিজি তে তুমি বুঝতে পারবা, চেম্বার এনলার্জমেন্ট বুঝতে পারবা, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট বোঝা যাবে, রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট বোঝা যাবে, এট দি সেম টাইম রিদম বোঝা যাবে, এইট এবং রিদম এবং এনলার্জমেন্ট, এই তিনটা জিনিসই তুমি ইসিজি তে বুঝতে পারবা। এক্স-রে তে কার্ডিয়াক সাইজ সম্পর্কে বুঝতে পারবা, লেফট বর্ডার রাইট বর্ডারে ডাবল কন্ট্রোয়ার আছে কিনা, সেন্ট্রাল অপাসিটি, ওয়াইডেনিং অফ দি কিডনি, আপার লোব ডাইভারশন, তারপরে কার্লিস বি লাইন, সি লাইন এবং হেমোসিডারোসিস। 10টা ফাইন্ডিংস আছে মানে এক্স-রে তে, 10টা ফাইন্ডিংস একদম মুখস্থ করে রাখতে হবে। এক্স-রে ফাইন্ডিংস এর কোনো রকমই নাই। লেফট বর্ডার কি দিয়ে ফর্ম জিজ্ঞাসা করলে যেন এটা যেন কোনো রকম ভুল না হয় এবং এটা বলতে যেন না হয়, মানে কোনো রকম না থাকে। এরপরে যে ইকোকার্ডিওগ্রাম ফাইন্ডিং, ইকোকার্ডিওগ্রাম কি করলে 2D তে কি পাবা, এম মোডে কি পাবা, কালার ডপলারে কি পাবা। 2D তে তুমি আগে প্রথম বলবা যে আমি আগে স্ট্রাকচার গুলো দেখবো। লেফট এট্রিয়াম মানে ইনডাইরেক্ট এভিডেন্স হিসেবে লেফট এট্রিয়াম ডাইলেটেড থাকবে, এলবি নরমাল থাকবে এবং আর এবং আরবিটা ডাইলেটেড থাকতে পারে। এরপর হলো ভালভের স্ট্রাকচার। ভালভের হলো ওই যে মানে উইথিন স্কোর যেটা দিয়ে করে, যেমন থিকেনিং, তারপর প্লায়াবিলিটি, মুভমেন্ট এবং সাবভালভুলার চেঞ্জ। 1 থেকে 4 পর্যন্ত এইগুলো স্টোর করে। এই 4টে জিনিসই আমি দেখব যে তার বাল্বটা থিকেন্ড আছে কিনা, তার মুভমেন্ট কেমন, প্লায়াবিলিটি আছে কিনা এবং ক্যালসিফিকেশন আছে কিনা, সাবভালভুলার চেঞ্জ আছে কিনা। এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে তুমি কি কি দেখবা, তুমি এটা বলতে পারো না। এটা মানে আগে থেকে যদি মানে আসলে আমরা আমাদের ভুল আমাদেরই, আমরা তো বলে দিই না যে তোমাদেরকে আসলে কি কি জিনিসগুলো জিজ্ঞাসা করবে পরীক্ষার সময়, একই জিনিস জিজ্ঞাসা করে। তারপর তুমি বলবে যে আমি মানে দেখবো ভালভের এরিয়াটা দেখে আমি তার করবো, মাইল্ড মডারেট সিভিয়ার কিনা এটা আমি এই এরিয়া ভালভের এরিয়া দেখে আমি তাকে বুঝতে পারবো। এট দি সেম টাইম আর কি বুঝতে পারবো, স্যার এখানে যে রিগার্জিটেশন আছে কিনা, এলেতে থ্রোম্বাস আছে কিনা, পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, রিদম এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, তাও বোঝা যাবে ইকোকার্ডিওগ্রাম করতে গেলে। এই কতগুলো কমপ্লিকেশনও আমরা এট দি সেম টাইম ডায়াগনোসিসের সাথে সাথে আমরা বুঝতে পারবো। এবং টুল যদি কখনো আমরা মানে সাসপেক্ট করি যে তার আছে পারলাম না, তখন স্যার আমরা ট্রান্সইসোফেজিয়াল করার জন্য অ্যাডভাইস করব। জিজ্ঞাসা করতে পারে ট্রান্সইসোফেজিয়াল করার কি দরকার আছে এই রোগীর, তুমি তো বুঝেই গেছো যে তার সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস আছে। হ্যাঁ স্যার, বোঝার দরকার আছে ওই ক্ষেত্রে যদি আমার সাসপেশন হাইলি সাসপেক্টেড হয় যে এটা থাকতে পারে। তবে রুটিন পিটিএমসি করার আগে কোনো কোনো ইনস্টিটিউট কিন্তু রুটিন করে নেয়, ট্রান্সইসোফেজিয়াল করে নেয় শিওর হওয়ার জন্য যে এখান থেকে কোনো ধরনের থ্রোম্বাস আছে কি নাই। নেক্সট কোশ্চেন হবে তাহলে থ্রোম্বাস যদি থাকে তার ট্রিটমেন্ট কি করবা। তখন হলো যে তোমার হলো যে অরফেরিন শুরু করতে হবে। এখন এখানে স্যার জিজ্ঞাসা করবে যে অরফেরিন শুরু করবা না হেপারিন আর অরফেরিন একত্র শুরু করবা। এটি একুট যদি সেটিং হয় তাহলে এবার তুমি হেপারিন এবং ওয়ারফেরিন একসাথে শুরু করবা। আর যদি একুট সেটিং না হয় তাহলে শুধুমাত্র ওয়ারফেরিন দিতে পারো। যদি মানে কারণ 3 দিন লাগবে ওয়ারফেরিনের কাজ শুরু হতে। আর হেপারিন আর ওয়ারফেরিন দিলে ইনস্ট্যান্টলি কাজ শুরু হবে এবং 3 দিন পরে আবার যে আইএনআর করে ওয়ারফেরিনের ডোজটা 2 থেকে 3 এ ওয়ারফেরিন
ই করবা। এই নেক্সট স্টেজে যে জিজ্ঞাসা করবে যে অরফারিন আর নতুন যে রিভারক্সাবান এটা কোনটা কখন কোথায় দিতে পারবা। তোমরা দুইটা ইন্ডিকেশনে অবশ্যই বলবো ওয়ারফারিন দিতে হবে। ওয়ারফারিন ইজ সুপিরিয়র। এক হলো মাইট্রাল স্টেনোসিস মডারেট টু সিভিয়ার 2, আর হলো তোমার প্রোস্টেটিক ভালভ এই দুইটা থাকলে হ্যাঁ দিতে হবে। এছাড়া আদার যে সমস্ত কন্ডিশন আছে যেখানে একটি কোয়াগুলেশন লাগে সেখানে নক্স ইজ প্রেফারেবল ওভার ওয়ারফারিন, এবং নক্স এর মধ্যে তিনটে আছে, রিভারক্সাবান, এপিক্সাবান, ডেবিগাট্রান আর হলো ডেক্সাবান। এখন ডেক্সান কি জানো, ডেক্সিল্যান্ট না কি নামে, এডক্সাবান না কি যেন একটা নতুন স্কোয়ারে নিয়ে আসছে। তো এটার ভিতরে সবকটার ইফিকেসি মোটামুটি সমান, কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি এপিক্সাবানের কম, 2.5 মিলিগ্রাম বিডি এই ডোজ দেওয়া যায়, কারণ তাদের ওই যে হেমোরেজিক ট্রান্সফরমেশন খুব কম থাকে। আর এখান থেকে মানে ঢুকতে পারবে না, তুমি থ্রোম্বাস কমপ্লিকেশন নিয়ে আসছো। এরপরে নেক্সট হলো এবারে কি কি কমপ্লিকেশন হতে পারে। আর সব মানে ইম্পর্টেন্ট কমপ্লিকেশনের ভিতরে হলো পালমোনারি হাইপারটেনশন আর এট্রিয়াল ফিব্রিলেশন, আর হলো মানে গ্রিভিয়াস কমপ্লিকেশনের ভিতরে থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন অথবা এস্টাবলিশড থ্রোম্বাস যদি থাকে সেই ক্ষেত্রে। এরপরে হলো লেফট হার্ট ফেইলিওর, মানে সরি লেফট হার্ট ফেইলিওর না, যে এটাকে বলবে কনজেস্টিভ হার্ট ফেইলিওর হবে। কারণ হলো লেফট মানে ভেন্ট্রিকেল ফেল করবে না ইনিশিয়ালি, এই জন্য পালমোনারি ইডিমা হবে প্রথম, এবং এই পালমোনারি ইডিমা আলটিমেটলি রাইট হার্ট ফেল করবে, সিসিএফ হয়ে যাবে। তখন এখানে জিজ্ঞাসা করবে কনজেস্টিভ হার্ট ফেইলিওর বা কনজেশন, মানে কনজেস্টিভ হার্ট ফেইলিওর অথবা কনজেশন। তুমি বলবো মানে কনজেশন ইন এনি পার্ট অফ দ্য টিস্যু along with reduced মানে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কম থাকে এবং কনজেশন হবে, তাতে লেফট ভেন্ট্রিকলও হতে পারে, রাইট ভেন্ট্রিকলও হতে পারে। রাইট ভেন্ট্রিকলের যদি কনজেশন মানে হয়, কার্ডিয়াক আউটপুট কমে কনজেশন হয়, তাহলে সিস্টেমিক কনজেশন হবে। তার মানে হইতেছে সে হেপাটিক এবং সিস্টেমিক অ্যাসাইটিস ইডিমা এখান থেকে বেশি হবে। আর লেফট হার্টের যদি কনজেশন হয় তাহলে এখানে মানে পালমোনারি ইডিমা হবে, এবং পালমোনারি ইডিমা থেকে তাহলে কনজেস্টিভ হার্টের মধ্যে পালমোনারি ইডিমাও একটা কনজেশন, কারণ ইটস এ ফর্ম অফ কনজেশন। নট অনলি দি রাইট হার্ট ইজ দি অনলি ফর্ম অফ কনজেশন, লেফট হার্ট অলসো ইজ এ ফর্ম অফ কনজেশন। আর একটা কথা বাদ হয়ে গেছে, আর ডায়াস্টোলিক মারমার, আর্লি ডায়াস্টোলিক মারমার না কেন এমএসএ? এমএসএ মাইট্রাল স্টেনোসিসে আর্লি ডায়াস্টোলিক মারমার না কেন, এইটা জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করি। তাহলে এই ক্ষেত্রে তোমার বলতে হবে আর্লি ডায়াস্টোলিক মারমার শুধুমাত্র যদি মানে থাকে, সেমিলুনার ভালভটা যদি ইনকম্পিটেন্ট থাকে, তাহলে সেখানে ওটা ক্লোজ হওয়ার সাথে সাথে ওখান থেকে রিগার্জিটেশন হবে। যদি সেমিলুনার ভালভ ঠিক থাকে তাহলে মাইট্রাল ভালভের মানে এখানে বন্ধ থাকতেছে, মাইট্রাল ভালভের ইনকম্পিটেন্সি যদি থাকে, হ্যাঁ, তাহলেও আর্লি ডায়াস্টোলিক মারমার হওয়ার সম্ভাবনা নাই। কারণ আর্লি ডায়াস্টোলিক মারমার হইতে হইলে লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা আসতে হবে লেফট ভেন্ট্রিকেলে, কিন্তু এই ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকেলের প্রেশার বেশি থাকে লেফট এট্রিয়ামের চেয়ে। অতএব আর্লি ডায়াস্টোলিক ব্লাড মানে আসার লেফট এট্রিয়াম থেকে সুযোগ নাই। অতএব আর্লি ডায়াস্টোলিক মারমার ডিউ টু mitral valvular disease is not possible. Only possible in case of semilunar valve, where the valve is incompetent and there is regurgitation of the blood from aorta to LV. আর্লি ডায়াস্টোলিক মারমার হইতে পারে, হ্যাঁ স্যার হইতে পারে, যদি এটাকে অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে। আর এই ক্ষেত্রে তাহলে মাইট্রাল রিগার্জিটেশনে তাহলে মারমার কখন হবে? মাইট্রাল রিগার্জিটেশনে প্যানসিস্টোলিক মারমার হবে, মানে জাস্ট ফার্স্ট হার্ট সাউন্ড পরপরই মারমার হবে, ফার্স্ট হার্ট সাউন্ডের পরপরই মারমার হবে। সফটের কথা পরে আসতেছে। তার কারণ হচ্ছে এইখানে যে প্রেসার, লেফট ভেন্ট্রিকুলার যে প্রেসার এবং লেফট এট্রিয়ালের যে প্রেসার, তার গ্রেডিয়েন্ট খুব বেশি থাকে, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বেশি থাকে, এবং ভালভটা যদি ইনকম্পিটেন্ট থাকে তাই আইসোভলিউমিক কন্ট্রাকশনের সময় সে মানে ব্লাড ইজেক্ট হবে লেফট এট্রিয়ামে। সেই জন্য তুমি এখানে মানে ফার্স্ট হার্ট সাউন্ডের সাথে সাথেই
মারমার পাইবা, যেটা পেনসিস্টোলিক মারমার হিসেবে থাকবে। এবং কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড হার্ট সাউন্ড ক্লোজ হয়ে যাওয়ার পরও এই প্রেশার ডিফারেন্স যেহেতু থাকবে, বেশি থাকবে লেফট এটিএমের চেয়ে লেফট ভেন্ট্রিকেলে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। ওইটা ধরবে তোমাকে ইসের সময়, এমআর এর সময় ধরবে। এমআর যেদিন পড়াবো সেদিন আবার এমআর এর কথা, আবার এমআর ডেসক্রিপশন বর্ণনা করব। এইখানে ধরবো হলো যে আর্লি ডায়াস্টোলিক মারমার। তুমি কি মনে করো যে মাইটাল স্টেনোসিসে আর্লি ডায়াস্টোলিক মারমার হইতে পারে? তখন মানে কোশ্চেনই বুঝায় যে হইতে পারে না। আমি বলবো যে না, হইতে পারে না। কেন না? এখানে ভালভ যে ইনকম্পিটেন্ট হইলো, এখানে প্রেশার ডিফারেন্স বেশি থাকবে, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার বেশি থাকবে, যার জন্য লেফট এটিএম থেকে কোনো ব্লাড এখানে আসতে পারবে না। এবং এটা তখনই সম্ভব হবে যখন লেফট ভেন্ট্রিকুলার প্রেশার লেফট এটিএম এর প্রেশারের নিচে নামবে, এবং লেফট ভেন্ট্রিকুলার মানে লেফট ভেন্ট্রিকুলার ভালভ যেটা ওপেন হবে, তখনই সম্ভব শুধুমাত্র স্যার ব্লাড ফ্লো হওয়ার। এবং এই ব্লাড যখন ফ্লো হবে এবং তখন একটা সে স্টোনোটিক ভালভ বা এই ভালভের মধ্যে দিয়ে যাবে, সেই জন্য স্যার মারমারটা শোনা যাবে। এবং এটা মিড ডায়াস্টোলিক এর মারমারি শুরু হবে, এবং এটা যত সেকেন্ড হার্ট সাউন্ডের কাছাকাছি আসবে তত এটা সিভিয়ার থাকবে। তার ব্যাখ্যা তুমি দিবা যে প্রেশার গ্রেডিয়েন্টের জন্য লেফট এটিএল এর প্রেশার যত বেশি থাকবে, এটা সেকেন্ড হার্ট সাউন্ডের পর তত তাড়াতাড়ি মানে খুলবে, এবং যত তাড়াতাড়ি খুলবে ততই তাড়াতাড়ি এটা শোনা যাবে। এই জন্য ওপেনিং স্নাপ, ওপেনিং স্নাপ কিন্তু জাস্ট ওপেনিং এর জন্য না, এটা টেন্সিং অফ দি টেন্সড মাইট্রাল ভালভের জন্য। এটাও আবার একটু করে দেখো, এটা ওই যে লেখা আছে, ব্রাউনলে লেখা আছে যে ওপেনিং স্নাপ কেন। এর আগে যখন মাইট্রাল স্টেনোসিস ক্লাস নিয়েছি সেখানেও কিন্তু বলা আছে। এরপরে ওই যে মানে এটার মিড ডায়াস্টোলিক রামলিং মারমারের, মিড ডায়াস্টোলিক রামলিং মারমারের তোমার ক্যারেক্টার বর্ণনা করবা, এবং এটা যে প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন থাকবে, এবং থ্রু আউট দি ডায়াস্টোল যখন থাকবে এটা সিভিয়ার। যখন এটা জাস্ট মানে মিড ডায়াস্টোলে থাকার পরে প্রি সিস্টোলিকে আগে আবার বন্ধ হয়ে যাবে, তখন এটা মাইল্ড থেকে মডারেট। এবং থ্রু আউট দি ডায়াস্টোল যখন থাকবে তখন এটা সিভিয়ার। এটা মানে ডায়াস্টোলের মানে মারমারের লেন্থ দিয়ে বোঝা যাবে, নট দি সাউন্ড। যত জোরে হবে তার সেটা দিয়ে না। এরপরে ডায়াস্টোলিক মারমারের এখানে তার লেট ডায়াস্টোলে মারমার হইতে পারে কিনা, লেট ডায়াস্টোলে মানে হবে অ্যাকসেন্টুয়েশন হবে, অ্যাকসেন্টুয়েশন হইতে পারে অ্যাক্টিভ ফিব্রিলেশন না থাকে। এরপরে হলো ওপেনিং স্নাপ, এবং ওপেনিং স্নাপের রিলেশন বললাম, ওপেনিং স্নাপটা কেন হয় এবং ফার্স্ট হার্ট কেন হয়, সেকেন্ড হার্ট, এগুলো তো সব হয়ে গেছে। এরপরে মারমার এগুলো তো সব বললাম, ডিটি তাও বলছি, মেকানিজম বলছি। এরপরে আসবে ইনভেস্টিগেশনের শেষে, তারপর হলো ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে তোমার এই পেশেন্টের কিন্তু এই পেশেন্ট যখন দেওয়া থাকবে তখন কিন্তু এটা সিভিয়ার দেওয়া থাকবে, সিমটোম্যাটিক দেওয়া থাকবে। তখন আর তুমি বলো না যে স্যার মাইল্ড আর মডারেটে আমরা মানে মেডিকেল ম্যানেজমেন্ট করব। এই পেশেন্ট যেহেতু আসে এটা সিমটোম্যাটিক, সিভিয়ার, অতএব ডেফিনেট ট্রিটমেন্ট লাগবে। যদি মানে ইকোকার্ডিওগ্রাফি করে উইল স্কুল যদি নর্মাল থাকে 8 এর নিচে, তাহলে এবং মাল মরফোলজি সুইটেবল, দেয়ার ইজ নো এমআর, নো এলএ থ্রম্বাস, এবং কোনো অন্য ডিজিজ নাই, এবং বয়স্ক মহিলা থাকে তো সাধারণত 40 বা 45 থাকে, তখন তুমি বলবা যে এর রুটিন আমরা এনজিওগ্রামও করে দেখব, যদি করোনারি আর্টারি নরমাল থাকে, এভরিথিং ফেভারেবল থাকে, তাহলে পিটিএমসি। আর যদি এগুলা না থাকে ফেভারেবল, তাহলে এটা আইদার সিএমসি অথবা মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট। সিএমসি যদি করি তাহলে ভালভ হাতে নিয়ে করতে হবে, কারণ হইতেছে অনেক সময় সিএমসি ফেল করতে পারে, সেই জন্য হাতে একটা ভালভ। এরপরে হলো ভালভ কি দিবেন, মানে মেটালিক ভালভ না প্রোস্টেটিক ভালভ, ভালভ দেওয়ার পরে কিভাবে মানে মেইনটেনেন্স করবেন, আইএনআর কত, এবং আইএনআর কিভাবে মেইনটেইন করবেন, কতদিন পর পর মেইনটেইন করবেন আইএনআর, এই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করার পরে আর সুযোগ থাকবে না মানে তোমার মানে 15 মিনিটের মধ্যে এর চেয়ে বেশি অ্যান্সার তোমার সাথে করতে পারবে না। আরেকটা জিনিস হলো পিটিএমসি করলে তখন জিজ্ঞাসা করতে পারে যে পিটিএমসি করার সাকসেসফুল পিটিএমসির ক্রাইটেরিয়া কি, ওই যে ভালভ এরিয়া মোর দ্যান 1.5 এর বেশি হতে হবে, যে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস এর 1.5 সেন্টিমিটার স্কয়ার, আর গ্রেডিয়েন্ট 50% এর বেশি কমতে হবে।
এবং সিগনিফিকেন্ট কোনো থাকতে পারবে না। ক্লিনিক্যাল সাকসেস এবং হলো প্রসিডিউরাল সাকসেস। আর হলো এই দুইটা জিনিস, প্রসিডিউরাল সাকসেস হতে পারে, ক্লিনিক্যাল সাকসেস নাও হইতে পারে। ক্লিনিক্যাল সাকসেস মানে পেশেন্টের সিম্পটম, শর্টনেস অফ ব্রেথ তার থাকতেছে কিনা, তার চেস্ট পেইন থাকতেছে কিনা, এই সমস্ত জিনিসগুলো, অথবা ফ্যাটিগেবিলিটি থাকতেছে কিনা, এই জিনিসগুলো যদি না থাকে, প্রসিডিউরাল যদি সাকসেসফুল হয়, তাহলে ক্লিনিক্যাল প্লাস প্রসিডিউরাল সাকসেস। এটাই হলো ইসে একটা পিটিএমসি রোগীর কিভাবে ফলো আপ করবেন। এটা মানে এই পিটিএমসি না, সব রোগীর ফলো আপ একই রকম। তার সিমটোমেটিক স্ট্যাটাসটা দেখতে হবে, ভাইটাল সাইন্স গুলো দেখতে হবে, কোনো কমপ্লেইন, আগের যে কমপ্লেইন আছে সেই কমপ্লেইনের সাথে মিলিয়ে দেখতে হবে। এরপরে ইনভেস্টিগেশন করে দেখবেন একটা ইসিজি, একটা এক্স-রে এবং একটা 2D ইকোকার্ডিওগ্রাম উইথ কালার ডপলার। 2D কালার ডপলার করে দেখলেন যে ভালভ এরিয়া তার কত আছে এবং তার কোনো কমপ্লিকেশন, বিশেষ করে মাইট্রাল রিগার্জিটেশন, রিগার্জিটেশন ডেভেলপ করছে কিনা। একটু রাখো শেবুল। হ্যাঁ, ওই যে জয়িতা মাহমুদ, এই মেয়েটার একটা দেওয়া লাগবে, রিকমেন্ডেশন দেওয়া লাগবে। ওর সেলুলার বায়োলজিতে ও করবে, ওই যে মানে ভর্তি হবে। আজকেই লাস্ট ডেট মনে হয়। তুমি তোমার মেইলটা ফরওয়ার্ড করছিলাম, পাইছি না। হ্যাঁ, মেইলে ঢুকে তুমি করো, ক্রিয়েট করো, ক্রিয়েট করে আর একটা লাগবে, রিকমেন্ডেশন লাগবে পিডিএফ এ। ওইখানে ও 3টে রিকমেন্ডেশন পাঠাইছে, ওর মধ্যে ওই যে মলিকুলার বায়োলজির যেটা আছে সেইটা আগে মানে প্রিন্ট দাও। আমার কাগজ আছে কিনা তোমার কাছে? হ্যাঁ, তো ওইটার মধ্যে দাও, না থাকলে আমার কাছে মেইল ট্রাকে না, ওই যে রিকমেন্ডেশনের জন্য যে প্লিজ ক্লিক হেয়ার টু রিকমেন্ড, এই জায়গাটায় ঢুকতে হবে। এর আগে তোমার ওই পিডিএফটা তো করা লাগবে। পিডিএফটা ওই যে রিকমেন্ডেশনটা পিডিএফ করা লাগবে। তো রিকমেন্ডেশনটা আগে তুমি আমার পাঠাও, আমি সাইন করে দিই, তারপর তুমি করো। ওটা ও দিয়ে ড্রাফট দিয়ে দিছে রিকমেন্ডেশনের। যা লেখা না, ওই তোমাকে একটা মেইল পাঠাইছি, ও যেটা পাঠাইছে, ওই জয়িতা মাহমুদ যেটা পাঠাইছে ওইটা তোমার রিডাইরেক্ট করছে, ওইটা দেখো। আমি একটু ক্লাসটা শেষ করে নিই, 5 মিনিট পরে তোমার আবার কথা বলতেছি। আর এখান থেকে কি যেন বলতেছিলাম, শেষ করে। হ্যাঁ, ফলো আপে, এই ফলো আপ না, সব ফলো আপেরই ওই রকম করতে হবে। এবং স্পেসিফিক্যালি যদি পেসমেকারের ফলো আপ জিজ্ঞাসা করে, তাইলেও তার কিন্তু ইসিজি এবং বুকের এক্সরে লাগবে। সেই ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাম এসেনশিয়াল না, কিন্তু এই ক্ষেত্রে যদি পিটিএমসি করতে হয় তাহলে এটার কিন্তু হলো ইকোকার্ডিওগ্রাম এসেনশিয়াল। কমপ্লিকেশন, দুইটা কমপ্লিকেশন খুব স্পেশালি দেখতে হবে। একটা হলো মাইট্রাল রিগার্জিটেশন, যেটা হরহামেশাই হইতে থাকে। আর একটা হলো যে পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং থার্ড কমপ্লিকেশন হলো সেপ্টাল, মানে যে এটা সেপ্টাল যে পাংচারটা করে, এইখানে এএইচডি, আয়াট্রোজেনিক এএইচডি হয়। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। যদি ট্রিভিয়াল থাকে এবং কোনো যদি প্রেসার ডিফারেন্স না থাকে, তাহলে এএইচডি অটোমেটিক্যালি হিল হয়ে যায়। কিন্তু যদি প্রেসার ডিফারেন্স থাকে এবং এটা যদি সিগনিফিকেন্ট শান্ট করতে থাকে, তখন একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে যদিও, কিন্তু এটা খুবই মিনিমাম এবং নেগলিজেবল। তোমার জিজ্ঞাসা করতে পারে এইখানে যে তৈরি হলো, এই তুমি সেপ্টাল পাংচার করতে যে এইচডি তোমার কোনো চিকিৎসা লাগবে কিনা। চিকিৎসা লাগবে তখনই যখন এটা হেমোডাইনামিক্যালি সিগনিফিকেন্ট হবে এবং সিমটম প্রডিউস করবে। যদি হেমোডাইনামিক্যালি সিগনিফিকেন্ট এবং সিমটম প্রডিউস না করে, তাহলে এটা অবজার্ভ করলেই হবে। কিন্তু মাইট্রাল রিগার্জিটেশন যদি তৈরি হয় পিটিএমসি করতে যে, স্যার মাইল্ড মাইট্রাল রিগার্জিটেশন যদি হয়, গ্রেড 1 বা 1+ যদি হয়, স্যার এটা ফলো আপ দরকার। হলে গ্রেড 3 বা 3 বেশি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা রিপেয়ার লাগবে অথবা রিপ্লেসমেন্ট লাগবে। এটা অ্যাকর্ডিং টু সিমটম এন্ড সিভিয়ারিটি দিয়ে তোমার এবং কমপ্লিকেশন দিয়ে বলতে হবে।
এই তিনটা তোমার মানে কমপ্লিকেশন তোমার সার্চ করার মতো আছে, আর বাকিগুলো সার্চ করার মতো নাই বা দেখার মতো নাই। আর যে ট্রিটমেন্ট গুলো আছে সেই ট্রিটমেন্ট গুলো কন্টিনিউ করবে। আর মানে কতদিন পর পর আসতে বলবা, তুমি প্রথম দিকে বলবা যে 1 মাস পর পর, মানে 3 মাস আসবে, তারপরে 3 মাস অ্যাসিম্পটোমেটিক থাকলে 3 থেকে 6 মাস পর পর দেখা করবে, এবং পরবর্তীতে 1 ইয়ারলি অ্যাসিম্পটোমেটিক থাকলে। আর আর তো এই মানে মোর দ্যান এনাফ, এইটা দিয়েই অনেক কিছু হয়ে যাবে। তো এইগুলাই কালকে মানে প্রিপেয়ার থাকবে যে এই যে কোনো কোশ্চেন আমার দিয়ে শুরু করতে পারে। আমার সাথে কালকে যে স্যার তোমার সাথে এখানে থাকবে সে এক্সামিনার থাকবে, জয়েন করবে। যে যদি শোয়েব স্যার থাকে তাহলে শোয়েব স্যার আমার সাথে কো এক্সামিনার থাকবে, যে স্যার জয়েন করবে কালকে সেই স্যারই কো এক্সামিনার থাকবে। আর যদি কেউ জয়েন না করে তাহলে মানে আমি একাই চালাই যাব।